প্রিয় এসএসসি 2025 ব্যাচ, তোমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের কলেজ এডমিশন কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নর্থ ডেম কলেজের বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ ক্লাসে তোমাদের বায়োলজি অংশে স্বাগত জানাচ্ছি। আমি বাবুরাম দে, পড়াশোনা করছি টাঙ্গাইল মেডিকেল কলেজে। আমি একজন এক্সোসাইড। চলো আমরা শুরু করি। আজকে আমরা নর্থ ডেম কলেজ 2024 সালে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। চলো আমরা স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা প্রথম কোশ্চেনে চলে আসি। এখানে বিগত বছর 1 নম্বর প্রশ্ন, রঙিন ফুল পাতা এবং ড্যাশ এদের পাওয়া যায়। এখানে ড্যাশ বলতে এখানে হচ্ছে আমাদের বুঝতে হবে রঙিন ফুল পাতা, গাজরের মূল, মানে উদ্ভিদের রঙিন যেসব জিনিস আছে সব জিনিসতে আমরা জানি একটা জিনিস পাওয়া যায়, এক ধরনের প্লাস্টিক পাওয়া যায়, এটাকে বলে ক্রোমোপ্লাস্ট। সেই রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে পাওয়া যায় হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে এই কথার মধ্যে উত্তর রয়েছে। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং বা কালার। তাহলে উদ্ভিদের যেসব রঙিন অংশ আছে সবগুলোতে পাওয়া যায় হচ্ছে এই ক্রোমোপ্লাস্ট। আর আমরা হচ্ছে উদ্ভিদের প্লাস্টিক সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি উদ্ভিদের মধ্যে 3 ধরনের প্লাস্টিক পাওয়া যায়। আর উদ্ভিদ কোষে একমাত্র প্লাস্টিক পাওয়া যায়, এটা আবার প্রাণী কোষে পাওয়া যায় না। আমরা যে উদ্ভিদের 3 ধরনের প্লাস্টিক পাওয়া যায়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এর মধ্যে ক্লোরোপ্লাস্টটা এটা হচ্ছে উদ্ভিদের সবুজ অংশ, ওইখানে পাওয়া যায়। সবুজ অংশ যেমন সবুজ অংশ রয়েছে হচ্ছে যেমন উদ্ভিদের পাতাতে, পাতা, কচি কাণ্ড, এখানে পাওয়া যাবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার হচ্ছে আমরা ক্রোমোপ্লাস্ট। আমরা একটু আগে জেনেছি ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রং, মানে উদ্ভিদের যেসব অংশ রঙিন সেসব অংশে পাওয়া যাবে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। যেমন উদ্ভিদের রঙিন ফুল, পাতা, মূল, যেমন মূলের মধ্যে আছে হচ্ছে গাজর, এগুলোতে পাওয়া যাবে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট, আমরা জানি লিউকো শব্দের অর্থ হচ্ছে বর্ণহীন বা রংহীন, তার উদ্ভিদের যেসব অংশে হচ্ছে রং নেই, যেমন উদ্ভিদের মূল, ওখানে পাওয়া যায় হচ্ছে লিউকোপ্লাস্ট। আচ্ছা, আমরা এখন পরের স্লাইডে চলে যাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের যে রেচনতন্ত্র সম্পর্কে। এখানে রেচনতন্ত্র দেখো, বৃক্ক, যেটাকে আমরা জানি হচ্ছে আমরা সাধারণত কিডনি হিসেবে চিনি। কিডনি মানবদেহের ড্যাশ ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আমরা জানি কিডনি হচ্ছে মানবদেহের একমাত্র হচ্ছে রেচনাঙ্গ। কিডনি কী করে, মূত্রের মাধ্যমে আমাদের শরীরে যেসব সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, মানে জৈব পদার্থ, খনিজ পদার্থ সমূহ রয়েছে, ধরো সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্লোরাইড, এইসব সব ধরনের হচ্ছে খনিজ পদার্থ, এগুলো সাধারণত নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের এই বৃক্ক বা কিডনি। আমরা জানি কিডনির এককে বলা হয় নেফ্রন। আর আমাদের দেহে 2টি কিডনি রয়েছে, আর কিডনির মাধ্যমে দেখো মানবদেহের যত ধরনের বর্জ্য পদার্থ আছে সবগুলো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো আমরা মাধ্যমে মূত্রের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। আচ্ছা, পরবর্তী স্লাইড আমরা চলে যাই।
আচ্ছা, এখানে প্রশ্ন দিচ্ছে দেখো, এনাফেজ পর্যায়ে শেষের দিকে ড্যাশ দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজনের দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এটা হচ্ছে মাইটোসিসের পর্যায়গুলো। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। আর ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। তাহলে এই শব্দ থেকে আমরা বুঝতে পারি ক্যারিওকাইনেসিস শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটো শব্দের অর্থ হচ্ছে সাইটোপ্লাজম, আর কাইনেসিস শব্দের অর্থ বিভাজন। তাহলে যে মাইটোসিসের যে ধাপে সাইটোপ্লাজম বিভাজন তাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস, আর নিউক্লিয়াস বিভাজন এটাকে বলে ক্যারিওকাইনেসিস। এখানে প্রথমে ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াটা হয়, তারপর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সাইটোকাইনেসিস হয়। এভাবে মাইটোসিসের মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা একটা মাতৃকোষ থেকে আরেকটা অপত্য কোষ, দুইটা অপত্য কোষ তৈরি হয়। এর প্রথম ধাপ হচ্ছে নিউক্লিয়াসে বিভাজিত হয়, সাইটোপ্লাজমে বিভাজিত হয়। আমরা জানি নিউক্লিয়াসের ক্যারিওকাইনেসিসে আবার 5টা ধাপ আছে। ধাপগুলো যদি আমরা লিখি, প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, 2 নম্বর ধাপ হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ, 4 নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ, 5 নম্বর ধাপ হচ্ছে টেলোফেজ। এই কোষ বিভাজনের এই অ্যানাফেজ বা চতুর্থ ধাপে সাধারণত শেষ দিকে হচ্ছে উদ্ভিদের ক্রোমোজোমের গুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। উদ্ভিদের ক্রোমোজোম, আর এই প্রক্রিয়াটি শুরু হয় আমাদের জলযোজনের মাধ্যমে। আমরা জানি হচ্ছে এই মাইটোসিস পর্যায়ের এই অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। আর হচ্ছে আমরা যদি ঘটনাক্রম পর্যায়ক্রম যদি একটু বর্ণনা করে দিই, দেখো প্রোফেজ পর্যায়ে কী হয়? প্রোফেজ পর্যায়ে হচ্ছে একটা কোষের নিউক্লিয়াসগুলো আকারে বড় হয়, একটা কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হবে, আর নিউক্লিয়াসটা আকারে বড় হবে। আর সাথে সাথে এখানে হচ্ছে কোষের ক্রোমোজোমগুলো হচ্ছে তাদের হচ্ছে মধ্যবিন্দু বা সেন্ট্রোমিয়ারের ওখানে গিয়ে এটা দুইটা ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড তৈরি করবে। প্রোফেজ পর্যায়ে কী বলে ক্রোমাটিডগুলো পাওয়া যাবে। আর প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমের জল বিয়োজনের মাধ্যমে এই প্রথম ধাপ শুরু হয়। এর মাধ্যমে কী করে জল বিয়োজনের মাধ্যমে এই ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিনগুলোর দুইটা বাহু থাকে, মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, আর দুই পাশে একটা বাহু দুইটা বাহু থাকে। আর প্রোমেটাফেজে কি প্রোমেটাফেজ গিয়ে প্রথমে হচ্ছে প্রোমেটাফেজের প্রথম দিকে হচ্ছে কোষের স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। আর স্পিন্ডল যন্ত্রে এই যে প্রথম পর্যায়ে দেওয়া প্রোফেজ পর্যায়ে দেওয়া ক্রোমাটিডগুলো এখানে সংযুক্ত হয় সাধারণত। আর যেসব বাহুতে এগুলো সংযুক্ত হয় এগুলোকে বলে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। খেয়াল করো, মানে এখানে একটা 3টা ক্রোমাটিড গেছে, এটা 3টা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাহু আছে, কিন্তু এখানে ক্রোমোজোমে মাত্র 3টা বাহুতে সংযুক্ত হয়েছে। কারণ কি? এখানে হচ্ছে ক্রোমোজোমগুলো আকর্ষণ হওয়ার জন্য
এবং অবশ্যই আকর্ষণের প্রয়োজন। আকর্ষণ ব্যতিরেকে রেখে এই ক্রোমোজোমগুলো ক্রোমাটিডগুলো সঞ্চিত হতে পারে না। তাহলে এই যে এখানে আকর্ষণটা অনেক গুরুত্বপূর্ণ। আর হচ্ছে এই স্পিন্ডল যন্ত্র তৈরি হয় কোষের কোষ কঙ্কালের মাইক্রোটিবিউল ওই জিনিসটা দিয়ে। পরবর্তী ধাপে যদি আমরা যাই, আর মেটাফেজ ধাপে গিয়ে কোষের ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। আর এদের ক্রোমাটিডগুলো তখন এই বিষুবীয় অঞ্চলে ঠিক মাঝখান বরাবর, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, মানে স্পিন্ডল যন্ত্রের ঠিক বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়। ঠিক এভাবে সজ্জিত হয় মোটামুটি। আর এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। আর অ্যানাফেজ ধাপে ক্রোমোজোমগুলো কি হয়, মেটাফেজ পর্যায়ে শেষে ক্রোমোজোমগুলো এভাবে লম্বভাবে মানে অনুদৈর্ঘিকভাবে ভাগ হয়ে এগুলো যথাক্রমে দুইটা ভাগে ভাগ হয়। তখন এগুলো হয় এভাবে, এগুলো কী করে ক্রোমাটিনগুলো অনুদৈর্ঘ্যভাবে ভাগ হয়ে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি করে। অপত্য ক্রোমোজোমগুলো দেখতে হচ্ছে ইংরেজি শব্দ BLJI, এভাবে BLJI এভাবে চারটার মতো ইংরেজি অক্ষরের মতো দেখায়। এগুলোকে বলা হচ্ছে যথাক্রমে, বিকে বলা হয় হচ্ছে মেটাসেন্ট্রি, এরকে বলা হচ্ছে সাবমেট। আচ্ছা, এই অ্যানাফেজের শেষে দেখে ক্রোমোজোমগুলো হচ্ছে ঠিক একেবারে মোটা এবং খাটো হতে শুরু করে। আমি যদি একে দেখাই তোমাদের, ক্রোমোজোমগুলো ঠিক অপর মেরুতে পৌঁছবে। ঠিক একইভাবে এখানেও অপর মেরুতে পৌঁছানোর পর এখানে ক্রোমোজোমের সাথে জল যোজন বা পানি সংযুক্ত হতে থাকে। পানি সংযুক্ত হয়ে গেলে ক্রোমোজোমগুলো পরস্পর দিকে একসাথে হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। আর এখানে শেষ পর্যায়ের দিকে নতুন করে হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সংযুক্ত হয়। তাহলে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন সংযুক্ত হবে। এভাবে সাধারণত এই প্রথম পর্যায়ে বা ক্যারিওকাইনেসিস প্রক্রিয়াগুলো ঘটে থাকে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা জানি মেটাফেজ ধাপে কি মোটা হয়, আমরা একটু আগে দেখে আসছি। মেটাফেজ পর্যায়ে সাধারণত আমরা জানি মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং কাটা হতে শুরু করে। তাহলে মেটাফেজ ধাপে মোটা হবে হচ্ছে ক্রোমোজোম। তাহলে কি মোটা হবে? মেটাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং কাটা হবে। ক্রোমোজোমগুলো কি হবে? সর্বাধিক মোটা এবং কাটা হবে। আর ক্রোমোজোমগুলো এখানে হচ্ছে সর্বাধিক মোটা এবং কাটা হবে। আচ্ছা, পরবর্তী স্লাইডে যদি আমরা চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছে, দেখো, ড্যাশ ও ড্যাশ উভয় রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক বিশেষ জৈব অণু। সরি, এখানে এক মেট হবে না, এখানে হবে হচ্ছে এক বিশেষ জৈব অণু। এখানে ড্যাশ ও ড্যাশ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা যদি আমরা জানি, একটা কোষের মধ্যে সাধারণত শ্বসন প্রক্রিয়া হয়ে থাকে কতগুলো বিশেষ অঙ্গাণু, দুইটা অঙ্গাণু স্পেশালি। এই দুইটা অঙ্গাণুতে সাধারণত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক প্রক্রিয়া ঘটে থাকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সাধারণত মাইটোকন্ড্রিয়ার ভিতরে অবস্থিত। মাইটোকন্ড্রিয়া ছাড়াও উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট নামে একটা যন্ত্র আছে, ওখানেও সাধারণত এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলে। তার হচ্ছে এটা হচ্ছে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি যে উদ্ভিদের যে যৌবন থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে। এটা আমরা হচ্ছে আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E=mc², ওটা দিয়ে মনে রাখতে পারি। এখানে হচ্ছে এম দিয়ে হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর সি দিয়ে হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো আমরা সেখানে ক্লোরোপ্লাস্ট না বলে এখানে বলছি আমরা হচ্ছে প্লাস্টিড।
তাহলে হচ্ছে এখানে হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ওদের এখানে আর ই দিয়ে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে ইজিক্যাল টাইম সিস্টেম এই সাথে আমরা মনে রাখতে পারি। আর উদ্ভিদের হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে বলা হয়েছে উদ্ভিদের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বা পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদের একমাত্র কি হলো শক্তি উৎপাদনকারী অঙ্গাণু। আর মাইটোসিসে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট থাকার কারণে এর মাধ্যমে মাইটোসিসে কী করতে পারে সাধারণত শক্তি তৈরি করতে পারে। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদের সবুজ রঙের অংশ। আর প্লাস্টেট হচ্ছে 3 ধরনের, আমরা একটু আগে জেনে আসছি প্রথম স্লাইডেই। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন দিয়েছে, দেখো ড্যাশ এবং ড্যাশ সন্ধির অংশকে যোজনী বলে। এখানে হচ্ছে কেমিস্ট্রির যোজনী না, এটা হচ্ছে বায়োলজির যোজনী। আমরা হচ্ছে পুংস্তবের 2টা অংশ পড়ছি। পুংস্তবে একটা হচ্ছে এটা যদি একটা পুংস্তবক হয়, এটাকে বলা হচ্ছে পরাগধানী, আর এটাকে বলা হচ্ছে পুংদণ্ড। আর পুংদণ্ড পরাগধানী এই মাঝখানে এই সংযোগকারী অংশ, এটাকে বলা হয় সাধারণত যোজনী। তার হচ্ছে পরাগধানী ও পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। যোজনী সাধারণত পুংস্তবে থাকে। আমরা জানি উদ্ভিদের প্রজননাঙ্গ হচ্ছে ফুল। একটা যদি আমরা ফুল এঁকে ফেলি, আচ্ছা এখানে ফুল, এখানে একটা আদর্শ ফুল আঁকা আছে। এখানে ফুলের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃতি, এগুলো হচ্ছে দলমণ্ডল, এগুলো একটা হচ্ছে পুংস্তবক, আর এটা হচ্ছে স্ত্রীস্তবক। পুংস্তবকের আবার 2টা অংশ, যেটা যদি আমরা এখানে আঁকে আলাদাভাবে, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। আর এই পুংদণ্ডের পরাগদণ্ড সংযোগকারী অংশ, এটাকে বলা হয় হচ্ছে যোজনী। তাহলে হচ্ছে পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে আমরা কি বলবো? যোজনী বলবো। আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায়। এবং একটি স্ত্রী মাছ প্রজনন দিতে প্রায় 3 কোটি ডিম পারে। এটা একটা একদম মাছ। এই মাছটা তোমাদের হচ্ছে এটা এমসিকিউ টাইপের প্রশ্ন আসছে। দেখো মাঝে মাঝে এমসিকিউ টাইপের প্রশ্ন আসে, সাথে বেশিরভাগ দেখো হচ্ছে একটু ভিতর থেকে মানে ডিপ থেকে প্রশ্ন আসছে। দেন নর্থ বেঙ্গল বাংলাদেশে দেখো কল্পনা করা যায় 1 নাম্বার মানে সবচেয়ে বেস্ট কলেজ, এই জন্য একটু দেখো ভিতর থেকে প্রশ্ন দিচ্ছে। যেমন আগের প্রশ্নগুলো যদি আমরা দেখি, এই যে দেখো এগুলো একটু ট্রিকি টাইপের প্রশ্ন। এগুলো আসছে হচ্ছে, তাই এগুলো হচ্ছে নরডমে। কিন্তু সাথে সবার কথা চিন্তা করে মাঝে মাঝে 1-2টা সহজ প্রশ্ন দিচ্ছে। যেমন এটা এখানে দেখা যাচ্ছে, যেমন দেখো এটা মুখস্থ টাইপের প্রশ্ন। একটি স্ত্রী স্যামন মাছ, এখানে একটা স্যামন মাছ হবে। স্যামন মাছ সাধারণত প্রজনন হতে প্রায় 3 কোটি ডিম পারে। মুখস্থ টাইপের প্রশ্ন। আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা উদ্ভিদে ড্যাশের মাধ্যমে বস্তু বিপরীত দিকে একসাথে চলাচল করে। আচ্ছা উদ্ভিদের ড্যাশের মাধ্যমে বলতে বোঝানো হয়েছে যে আমরা একটা যে উদ্ভিদের একটা যে কাল্পনিক বা একটা হচ্ছে ডায়াগ্রামেটিক ফিগার আঁকি উদ্ভিদের, দেখা যাবে হচ্ছে উদ্ভিদের ডায়াগ্রামেটিক ফিগার যদি আঁকলাম, ঠিক আছে। এটা হচ্ছে উদ্ভিদের ডায়াগ্রামেটিক ফিগার রাখছি। এখানে দেখো উদ্ভিদের এই অংশটা হচ্ছে কাণ্ড, এগুলো হচ্ছে পাতা। মানে এখানে কি থাকে? পাতা থাকে। এখানে পাতা থাকে পাতার মাধ্যমে। আচ্ছা উদ্ভিদের এই খাবার তৈরির জন্য আমরা জানি উদ্ভিদের খাবার তৈরির কাঁচামাল উদ্ভিদের চারপাশে মূলের চারপাশে যেসব কোষরস থাকে, কোষরস, ওখান থেকে সাধারণত উদ্ভিদ প্রয়োজনীয় কাঁচামাল, খাবার তৈরির প্রয়োজনীয় কাঁচামালগুলো গ্রহণ করে। কাঁচামাল বলতে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। উদ্ভিদের প্রয়োজনীয় কাঁচামাল উদ্ভিদের প্রয়োজনীয় কাঁচামাল কি? যেমন বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, কৈশিক পানি, এগুলো সাধারণত মূলের মাধ্যমে, উদ্ভিদের মূলের মাধ্যমে কই চলে যায়? পাতায় চলে যায়। আর আমরা পাতায় হচ্ছে আমাদের প্রকৃতি থেকে
সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদ সাধারণত পাতাতে কি তৈরি করে? পাতাতে হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাই না? এই খাদ্য তৈরি করে, এটা ফল, এটা হচ্ছে খাদ্য। এই খাদ্যগুলো পরবর্তী উদ্ভিদের সারা দেহে বাহিত হয়, যার মাধ্যমে উদ্ভিদ কি বেঁচে থাকে এই খাবারের মাধ্যমে। এখন এই উদ্ভিদের এই পরিবহনের জন্য দেখো এখানে খাবার পরিবহন হচ্ছে উপর থেকে নিচের দিকে, আর এখানে নিচের দিকে হচ্ছে উদ্ভিদের মূলের থেকে উপরের দিকে হচ্ছে পরিবাহিত হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ লবণ এবং কোষরস, এগুলো পরিবাহিত হচ্ছে। তাহলে এখানে হচ্ছে দুইমুখী ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সপোর্ট মানে পরিবহন হচ্ছে। তাহলে এই পরিবহনের জন্য দায়ী উদ্ভিদের পরিবহন টিস্যু উৎস আছে। পরিবহন টিস্যুগুলো কিছুর জন্য দায়ী? পরিবহন টিস্যুগুলো সাধারণত উদ্ভিদের কী হচ্ছে পরিবহনের জন্য দায়ী। তাহলে হচ্ছে এখানে একই সাথে বিপরীত দিকে চলার জন্য উদ্ভিদের রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম। এখানে জাইলেমটা কী করে? বিপরীত দিকে একসাথে চলাচলের জন্য পরিবহন কাজ করে। আচ্ছা, আমরা যদি সংক্ষেপে হচ্ছে উদ্ভিদের পরিবহন টিস্যু উৎস নিয়ে সম্পর্কে আলোচনা করি। উদ্ভিদের হচ্ছে দুই ধরনের পরিবহন টিস্যু উৎস রয়েছে। পরিবহন টিস্যু উৎস দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম আবার সবগুলো রয়েছে আবার চারটা করে। জাইলেমে চারটা আবার ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রাকিট, একটা ভেসেল, আর এটা হচ্ছে সিপনল, জাইলেম প্যারেনকাইমা, আর এটা হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, ফ্লুমে রয়েছে আবার চারটা। প্রথমটা হচ্ছে সিপনল, সঙ্গী কোষ, ফ্লুয়েম প্যারেনকাইমা এবং ফ্লুয়েম ফাইবার। এই সাধারণত উদ্ভিদ ফ্লুয়েমের মাধ্যমে কি করে? এই বিপরীতমুখী চলাচল, ফ্লুয়েমের মাধ্যমে সাধারণত উদ্ভিদের এই বস্তুর বিপরীত দিকে একসাথে চলাচল করে। এই ফ্লুয়েম এক ধরনের পরিবহন টিস্যু উৎস। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে ফুলগুলো যে শাখা সজ্জিত থাকে তাকে ড্যাশ বলে। আমরা জানি ফুলগুলো একটি বিশেষ শাখা সজ্জিত থাকে, এগুলোকে বলে সাধারণত পুষ্প মঞ্জরি। আমরা যদি একটা হচ্ছে ছবি আঁকি, ধরো এখানে হচ্ছে উদ্ভিদের ফুলগুলা শাখা সজ্জিত, এখানে রয়েছে পাতা, এখানে ধরো আর একটা ফুলের গুচ্ছ আছে। এই ফুলগুলো উদ্ভিদের যে শাখা সজ্জিত আছে এটাকে বলা হচ্ছে সাধারণত পুষ্প মঞ্জরি। এটাকে বলা হচ্ছে পুষ্প মঞ্জরি। পুষ্পমঞ্জরি দুই ধরনের, একটা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি আর একটা হচ্ছে অনিয়ত। নিয়ত পুষ্পমঞ্জরি সাধারণত সেই পুষ্পমঞ্জরি যেটা সাধারণত বৃদ্ধিপ্রাপ্ত হয় না, মানে ওই শাখাটার আর বৃদ্ধি হবে না। আর যেটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হয়, প্রতিনিয়ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, ওইটাকে বলা হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরি। আর নিয়ত পুষ্পমঞ্জরিতে আরেকটা জিনিস, এখানে হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জরিতে সাধারণত সবচেয়ে বড় ফুলটা একবারে মাথার দিকে থাকে, সবচেয়ে বড় ফুলটা মাথার দিকে থাকবে, এটা আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না, ঠিক এরকম মতো। আর অনিয়ত পুষ্পমঞ্জরিতে কি থাকবে? এখানে হচ্ছে সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ ফুল হচ্ছে সবচেয়ে মাথায় থাকবে, মানে তার মানে এটার বৃদ্ধি রহিত হয়ে গেছে। আর এখানে হচ্ছে এটার মাথায় কি থাকবে? সবচেয়ে ঘনিষ্ঠ ফুলগুলো থাকবে, যেগুলো এখন বৃদ্ধি অবস্থায় আছে, ওগুলো অবস্থায় আছে এখানে থাকবে। আর যত নিচের দিকে যেতে থাকবে তত ফুলগুলো কি হবে? বড় হতে থাকবে। যেমন এটা একটা হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি। আচ্ছা, আমার পরবর্তী স্লাইডে চলে যাই।
আচ্ছা, আমরা লাস্ট স্লাইডে চলে এসেছি। এখানে বলা হচ্ছে দেখো, কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ একসাথে কি বলে? এটা একসাথে হচ্ছে, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে কোষ রস। কোষ রস সাধারণত কি করে? এটাতে গাছ হয়। এটা হচ্ছে চারপাশে মাটিস্থ পানি, এখানে থাকবে হচ্ছে সেই কুশরস। কুশরসের মধ্যে কি থাকবে? কুশরসের মধ্যে থাকবে হচ্ছে, কুশরের মধ্যে থাকবে হচ্ছে পানি। মানে এখানে চারপাশে যেসব পানি আছে এগুলো কি করবে? উদ্ভিদ মূলের মাধ্যমে। আর হচ্ছে খনিজ লবণ, পানির সাথে খনিজ লবণ এই দুইটাকে একসাথে মিশে থাকে। এই দুইটা সবগুলো একসাথে কি করে? উদ্ভিদ মূলের মাধ্যমে সাধারণত কি করে? খাদ্য তৈরির জন্য উদ্ভিদের পাতায় নিয়ে যায়, আর উদ্ভিদের যাবতীয় কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নতুন একটা সিরিজ নিয়ে।